নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে এবং অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে স্যার রেলওয়ে পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে। তো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের মোট শূন্যপদ ৫,৫০০। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের আবেদন তারিখ থেকে শুরু করে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, সিলেবাস এবং ফর্ম ফিল আপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরব। তো দেখো, এখানে তোমরা যদি কনস্টেবল আবেদন করতে চাও তাহলে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তোমার এখানে মাধ্যমিক পাশে কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো প্রয়োজন নেই, তুমি মাধ্যমিক জাস্ট পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে সাব ইন্সপেক্টরের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। দেখো, আমি এখানে বলে রাখি, তুমি আর্টস থেকে পাশ করো কি সায়েন্স নিয়ে পাশ করো কি কমার্স নিয়ে পাশ করো, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব কনস্টেবলের জন্য 18 থেকে 23 বছর থাকছে এবং সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 28 বছর থাকছে। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে এই বয়সটা প্রয়োজন আছে, তবে তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমার বয়সে 3 বছর রিল্যাক্সেশন থাকবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো আর কনস্টেবলের জন্য বলছি, তাহলে তোমার ক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 26 বছর। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 33 বছর। আর তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 31 বছর। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এই হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে। এবার হচ্ছে যে তোমাদের রিভাইজ রিক্রুটমেন্ট রুলস, কারণ তোমরা জানো 2025-এর একটি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে রিজার্ভেশন যে রুলসটা হয়েছে সেই রুলসে তোমাদের কিছু পরিবর্তন আনা হয়েছে। যেখানে তোমাদের প্রিভিয়াস রুল কী ছিল আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে সিলেকশন অথরিটি আগে ছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিলেকশন করা হতো, মানে আরআরবি করতো। এবারে যেটা করবে সেটা হলো স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ SSCর মাধ্যমে হবে। এজ লিমিটের ক্ষেত্রে আগে ছিল কনস্টেবলের জন্য 18 থেকে 25 বছর, এবারে এজ লিমিট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, সেখানে 18 থেকে 23 করে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন সেমই থাকবে, দুটোর একদমই সেমই আছে, কোনো পরিবর্তন হয়নি। তোমাদের হাইটের ক্ষেত্রে বলা হয়েছে যে মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার আগে ছিল, সেখানে এখন 170 সেন্টিমিটার করা হয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটারকে ইনক্রিজ করা হয়েছে। এরপর হচ্ছে চেস্টের ক্ষেত্রে 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। মেডিকেল এক্সামিনেশনটা আগে কন্ডাক্ট করতো RPF নিজেই কন্ডাক্ট করতো, বাট এবারে যেটা করবে সেটা হলো CAPF তোমাদের মেডিকেল এক্সামিনেশন কন্ডাক্ট করবে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা এইখানে। দেখো, রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল হোক দুটোর ক্ষেত্রেই আগে RPF করতো, এবারে কিন্তু আর RPF করবে না। তোমাদের SSCর মাধ্যমে কিন্তু তোমাদের যে পরীক্ষা নেওয়ার যে প্রসেসগুলো সেগুলো তারা কন্ডাক্ট করবে, এবং তোমাদের মেডিকেল যে যাবতীয় যা হবে সেটা কিন্তু CAPF-এর মাধ্যমে, অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মাধ্যমে হবে। ফিমেলদের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্টের ব্যাপার থাকে না। আচ্ছা, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি থাকবে? দেখো, প্রথমে তোমাদের CBT এক্সাম হবে, তারপরে তোমাদের PET হবে এবং PMT হবে। PET-PMT কিন্তু সেম ডেটেই হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো, তোমাদের প্রথমে যেটা লাগছে সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশন। সেই এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ তোমাদের ডিটেলস প্রয়োজন হবে, তার যে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি এবং অরিজিনাল ডকুমেন্টস তোমাদের লাগবে। তারপরে DOB সার্টিফিকেট অথবা তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটা তোমাদের লাগবে। তারপরে কাস্টের জন্য তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। গভর্নমেন্ট আইডি, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটাও কিন্তু তোমাদের লাগবে। অর্থাৎ এইসব ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তো এখানে দেখো, তোমাদের পরীক্ষার সিলেবাসে কিছু পরিবর্তন কিন্তু হবে না। যদি কিছু হয় তো সেখানে তোমাদের কিছু কোয়েশ্চেনের হয়তো এদিক ওদিক হতে পারে, বাট এখানে তোমাদের যে যে ব্যাপারটা যে বোঝা যাচ্ছে যে তোমাদের এরকমই কোয়েশ্চেন থাকবে, যেখানে 35টা কোয়েশ্চেন থাকবে তোমাদের অ্যারিথমেটিকের উপর, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের উপর 35টা কোয়েশ্চেন থাকবে 35 মার্কস, ঠিক আছে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 50টা কোয়েশ্চেন থাকবে 50 মার্কের। এখানে বলে রাখি, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপরই কিন্তু তোমাদের যত ভালো পারফর্ম করতে পারবে এখানে কিন্তু স্কোর কিন্তু তত বেশি ডেভেলপ হবে। এবং এখানে এর জন্য বলে রাখি প্র্যাকটিস কিন্তু খুব প্রয়োজন, কারণ তোমরা যদি প্র্যাকটিস যদি থামিয়ে দাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ এখানে স্পিড আর অ্যাকিউরেসি কিন্তু মেইন একটা ব্যাপার, যেখানে তুমি যত ভালো স্কোর করতে পারবে তাহলেই কিন্তু তুমি মেরিটে জায়গা করতে পারবে। কারণ এখানে রিটেন এক্সাম তোমাদের যে CBT যেটা হবে, এই CBTর ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। ওকে, এবং এখানে বলে রাখি যে তোমাদের এই যে 120টা কোয়েশ্চেন এবং 120 নম্বরের পরীক্ষা হবে, এর জন্য তোমাদের সময়সীমা যেটা থাকবে সেটা হলো 90 মিনিট। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা হলো বেঙ্গলি, তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, এবং ইংলিশ, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি এক্সামটা দিতে পারো। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলে রাখি 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছে হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করতে হবে। দেখো, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এগুলোর ব্যাপারে তোমাদের বলবো। খুব শীঘ্রই কিন্তু তোমাদের আবেদন শুরু হতে চলেছে, যেহেতু তোমাদের রিভাইজ রিক্রুটমেন্ট রুলস হয়েছে, তো সেই ব্যাপারে যেহেতু একটা অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করে দিয়েছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের আবার RPF-এর নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এপ্রিল মাস অর্থাৎ নেক্সট মান্থ থেকে কিন্তু তোমাদের একটি নোটিফিকেশনের আপডেট কিন্তু চলে আসবে, এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, সবথেকে বেশি হাই চান্স যেটা রয়েছে সেটা হলো মে মাস থেকে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং তোমরা
তোমরা কারা কারা আরপিএফ এর কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে আর কারা কারা এসআই এর জন্য অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখনকার মতো এইটুকুই, টাটা।